ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আজকের দিনে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যদি বলেন তাহলে কিন্তু ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা। তো ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা কিন্তু রিলিজ হয়ে গেছে, এটা আজকে রিলিজ হওয়ার কথা ছিল। তো ডেটা কি বলছে দেখুন, ফোরকাস্ট করা হয়েছিল অর্থাৎ এক্সপেক্ট করা হয়েছিল 3.4%, সেটা কিন্তু 3.5%। তাহলে দেখা যাচ্ছে এবারও কিন্তু যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেটাকে বিট করতে পারেনি, তার থেকে বেশি হয়েছে। প্রিভিয়াস ইয়ার ছিল কত? 3.2, তো এবার কিন্তু 3.5 হয়েছে। আমরা যদি কয়েকটা ডেটা কন্টিনিউয়াসলি দেখি তাহলে দেখে যাবে। দেখুন, এটা হচ্ছে ডিসেম্বরের ডেটা, যেটা জানুয়ারির 11 তারিখে বেরিয়েছে। 3.2 ছিল, 3.4 হয়েছে, বিট করতে পারেনি। জানুয়ারি ডেটা যেটা ফেব্রুয়ারিতে বেরিয়েছিল 2.9 ছিল, 3.1 হয়েছে, এটাও বিট করতে পারেনি। ফেব্রুয়ারির ডেটা 3.1 ছিল, 3.2 হয়েছে, ফেব্রুয়ারির ডেটাও কিন্তু বিট করতে পারেনি। মার্চের ডেটাও কিন্তু বিট করতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে পরপর কিন্তু 4বার যে ডেটা প্রেজেন্ট করেছে ইনফ্লেশন ডেটা ইউএসের, সেটা কিন্তু ঠিক একটা ভালো হয়নি, অর্থাৎ কন্ট্রোলে আসেনি। স্যার, কন্ট্রোলে আসেনি মানে এখানেই কিন্তুটা চলে আসছে। কেন কি? যে আমরা যে স্বপ্ন দেখছি রেট কাটের ফেডের কাছ থেকে, ফেডের রেট কাট হলে পরে কিন্তু আমাদের আরবিআইও রেট কাট করবে, সেই স্বপ্নটা কিন্তু কিছুটা হলেও ডিস্টারবেন্স হচ্ছে। কিসের জন্য? এই ইনফ্লেশন ডেটার জন্য। কেন? কারণ দেখুন, ইনফ্লেশন যদি কন্ট্রোলে না আসে তাহলে যত তাড়াতাড়ি আমরা রেট কাটের কথা ভাবছি তত তাড়াতাড়ি কিন্তু রেট কাট হবে না। এটা কিন্তু ফেড স্পষ্টই জানিয়ে দিয়েছে। তো রেট কাটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কিছুটা হলো মানে একটু ডিলে হয়ে যাচ্ছে ইনফ্লেশন কন্ট্রোলে না আসার জন্য। এটা কিন্তু আমাদের জন্যে, আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য কিন্তু এটা খারাপ নিউজ। চলুন আমরা দেখে নিই যে ইউএসের মার্কেট কীরকম রিয়্যাক্ট করছে এই ডেটাটা প্রেজেন্ট করার পর। দেখুন, ইউএসের মার্কেটকে দেখলে দেখা যাবে ডাউ কত 1%-এর উপরে কিন্তু মাইনাসে আছে। S&P 500 এটাও 1%-এর উপরে মাইনাসে আছে, ন্যাসডাকও কিন্তু 1%-এর উপরে মাইনাসে আছে। তাহলে কিন্তু এই যে ডেটাটা প্রেজেন্ট করেছে, স্বাভাবিকভাবেই ডেটাটা তো পজিটিভ ডেটা নয়, কারণ ডেটাটা যেরকম এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি হয়েছে, মানে নেগেটিভ ডেটা। তো মার্কেট কিন্তু এটাই রিয়্যাক্ট করবে, এটা স্বাভাবিক ছিল। তো এই মার্কেট যদি এটা রিয়্যাক্ট করে, চলুন আমরা ইউরোপের মার্কেটটা একটু দেখে নিই। দেখুন, ইউরোপের মার্কেট যদি দেখি তাহলে জার্মানির মার্কেট নেগেটিভ রয়েছে, সামান্য হলেও নেগেটিভ রয়েছে। ফুটসি নেগেটিভ রয়েছে। ফ্রান্সের মার্কেট সেটাও নেগেটিভ রয়েছে। তো ইউএসের মার্কেটের সাথে সাথে কিন্তু যে ইউরোপের মার্কেট সেটাও কিন্তু নেগেটিভই রয়েছে। তো ডেটাটা তো খারাপ ডেটা, আমরা সবাই বুঝতে পারছি। এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কারণ ফেডের চেয়ারপারসনের, যে তিনি কি করবেন। কারণ নভেম্বরে হচ্ছে ইউএসের ইলেকশন। তো ইউএসের ইলেকশনের আগে কিন্তু ফেড একটা চমক দিতে পারে। চমক মিন্স যে রেড কার্ডের ব্যাপারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেডের চেয়ারপারসনের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। তো মার্কেট রিয়্যাক্ট করছে নেগেটিভ, কারণ কি ডেটাটা ভালো আসেনি। তো আমাদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। কেন ফেলতে পারি? কারণ আমাদের মার্কেট হচ্ছে কালকে বন্ধ, কারণ ঈদের জন্য, খুশির ঈদের জন্য আমাদের মার্কেট কালকে বন্ধ। তো এই রিয়্যাক্টটা কিন্তু আমরা ফ্রাইডেতে পেতে পারি। দেখুন, বিধান্তা কোম্পানিটা আজকের দিনে 7% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 দিনে দেখি তাহলে 5 দিনে কোম্পানিটা 18% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এক মাসে দেখলে দেখা যাবে কিন্তু 31% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে বিধান্তা কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানি নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানো, ইভেন কোম্পানিটা কিন্তু 52 উইক হাই মেরেছে। তো 52 উইক হাই মারার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু সিএলএসএ কি বলছে, এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপগ্রেড করেছে, অর্থাৎ বাই রেটিং দিচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে গ্লোবাল ব্রোকারেজ ফার্ম একটা সিএলএসএ, তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। তারা টার্গেট কত দিচ্ছে? তারা টার্গেট আগে দিয়েছিল 260, সেটা কিন্তু এখন 390 করেছে। তো তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। তো এটাই কিন্তু কারণ আজকে কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে। দেখুন, 15% কিন্তু তারা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার, এই কোম্পানিটা বাই করার আগে কিন্তু এই কোম্পানি নিয়ে ভালো মতন চিন্তাভাবনা করে নেবেন বা ভালো মতন অ্যানালাইসিস করে নেবেন।
দেখুন কোম্পানিটা 1 বছরে 32% দিয়েছে রিটার্ন। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখি, তাহলে 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 96%, অর্থাৎ 5 বছরে ডবল। দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা কিন্তু খুব একটা সুইটেবল হবে না ইনভেস্টমেন্টের জন্য। চলুন আমরা কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে নিই, তাহলে আরেকটু ভালো ক্লিয়ার হবে। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে 10,339% রিটার্ন দেখাচ্ছে, কিন্তু চার্টটা দেখুন, চার্টটা কিন্তু ইনভেস্টমেন্টের চার্ট নয়, চার্টটা হচ্ছে ট্রেডিংয়ের চার্ট। নিচে আসবেন বাই করবেন, উপরে উঠবে সেল করবেন, নিচে আসবেন বাই করবেন, উপরে উঠবে সেল করবেন, সেরকমই কিন্তু চার্টটা প্রেজেন্ট করছে। এই কোম্পানিটা আরেকটা জিনিসের জন্য খুব মশুর, কিসের? ডিভিডেন্ড ইল্ড। দেখুন কোম্পানিটা কিন্তু 17% করে ডিভিডেন্ড দেয় ইয়ারলি, ভাবতে পারছেন 17% করে ডিভিডেন্ড। তো ডিভিডেন্ডের চক্করে কিন্তু অনেকে এই কোম্পানিতে যায়, গিয়ে কিন্তু কোম্পানিটা গলায় ঝুলে পড়ে। গলায় ঝুলে পড়ে এই জন্যই বললাম যে কি, যে কোম্পানিটা লস তো যাবেই, কারণ কোম্পানিটা লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে যায়নি, আমরা চার্টেই দেখেছি। তো যখন এবার বিক্রি করতে পারে লস হয়ে যায়, তখন রেখে দিতে হয়, কিছু করার নেই। দেখুন কোম্পানিটা যদি রিজার্ভ দেখি, 67,000 কারোর রিজার্ভ আছে, অর্থাৎ কোম্পানির কাছে ভালো রিজার্ভ আছে। কিন্তু স্যার আপনাকে এটাও দেখতে হবে তার সাথে কোম্পানির কাছে লং টার্ম বোরোয়িং কী আছে, 32,604। শর্ট টার্ম বোরোয়িং কী আছে, 9,417। শর্ট টার্ম বোরোয়িং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। আমরা যদি ক্যাশ দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কোম্পানিটার কত আছে, 5,465 করোড়। তো ব্যালেন্স শিট কিন্তু অতটা মজবুত নয়। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 63.7% স্টেক হোল্ড করছে। ওকে, এফআই দেখুন 7.7 রয়েছে। আমরা ডিআইএস দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কত রয়েছে, 11.3%। সব ঠিক আছে। দেখুন পাবলিকও 17% রয়েছে। তো পাবলিক 17%, তাহলে এফআইএস ডিআইএস প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 83% স্টেক হোল্ড করছে। ঠিক আছে, তাহলে তো ভালোই আছে, সবই ঠিক আছে মোটামুটি স্যার। কিন্তু আরেকটা জিনিস আপনাদের দেখাবো, দেখুন যে কোম্পানির প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, 63.7% স্টেক হোল্ড করছে। প্লেজিং কতটা রয়েছে, 99.99%, অর্থাৎ কোম্পানির কাছে যে স্টেকটা রয়েছে সেই স্টেকটার পুরোটাই কিন্তু প্লেজ দেওয়া আছে, অর্থাৎ গিরবি দেওয়া আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে, এবার ভেবে দেখুন, যেই কোম্পানিটার কাছে তার নিজের স্টেক নেই, কারণ যা স্টেক ছিল সেটা হচ্ছে সব গিরবি দেওয়া রয়েছে, এতটা বোরোয়িং রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা কিনতে গেলে কিন্তু আপনাকে এত কিছু চিন্তাভাবনা করে তারপর কিনতে হবে, যার জন্য আমি এই পয়েন্টগুলো দেখালাম। কারণ কমেন্টসে এসেছিল যে স্যার বিধান্তা কোম্পানি নিয়ে বলুন, বিধান্তা কোম্পানিটা এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট 1 মাসে। তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি, বিধান্তা কোম্পানি নিয়ে আলোচনা করছি আপনাদের জিনিসটা জানানোর জন্য। তো স্যার এবার যাবেন কি যাবেন না সেটা পুরোপুরি আপনাদের ইচ্ছে, বা বাই করবেন, যাবেন মিন্স বাই করবেন কি না, কারণ এই জিনিসগুলো, এই প্যারামিটারগুলো কিন্তু মাথায় রেখে তারপর স্যার বাই করবেন। আইপিও জিনিসটা কি? আইপিও হচ্ছে কোনো কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হচ্ছে, তো শেয়ার মার্কেটে লিস্টেড হয়ে সেখান থেকে টাকা তোলার যে প্রক্রিয়া, তাকে কিন্তু আমরা কি বলি, আইপিও বলি। অর্থাৎ নতুন কোম্পানির ক্ষেত্রে, যেই কোম্পানি হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড হয়নি সেই কোম্পানির ক্ষেত্রে। আর এফপিওটা কি? এফপিও হচ্ছে যে কোম্পানি শেয়ার মার্কেটে অলরেডি লিস্টেড রয়েছে, সে তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের বা মার্কেটে হচ্ছে শেয়ার ছাড়ছে বা শেয়ার বিক্রি করছে, এটাও বলতে পারেন, বিক্রি করে ফান্ড রাইজের কথা ভাবছে, তো সেটাকে বলা হচ্ছে এফপিও। এই ভোডাফোন আইডিয়া, যেই কোম্পানিটা এখনও পর্যন্ত স্ট্রাগল করছে বা বাঁচার চেষ্টা করছে বা বিজনেসটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বা কম্পিটিশনে আসতে চেষ্টা করছে, তো সেই কোম্পানিটা কিন্তু দেখুন কত হাজার, 18 থেকে 20,000 কারোর হচ্ছে এফপিওর মাধ্যমে কিন্তু নেক্সট উইক ওঠানোর চেষ্টা করছে। কিসের জন্য? কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্য বা 5Gতে এন্ট্রি করার জন্য, বিজনেসটাকে আরও ঠিকঠাকভাবে করার জন্য। করতে গেলে ফান্ড দরকার, তো ফান্ড কোম্পানিকে কীভাবে রাইজ করতে হবে, কোম্পানি কিন্তু এফপিওর মাধ্যমে রাইজ করার কথা বলছে নেক্সট উইক। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ইয়েস ব্যাঙ্ক, যখন ইয়েস ব্যাঙ্কের অবস্থা পুরো খারাপ ছিল, প্রায় ডুবে যাচ্ছিল, তখন কিন্তু ইয়েস ব্যাঙ্কও 15,000 করোড় এফপিওর মাধ্যমে ফান্ড রাইজ করেছিল। তা আমরা দেখেছিলাম বিভিন্ন ব্যাঙ্ক কিন্তু তখন এগিয়ে এসেছিল এবং এফপিওটা কিন্তু ফুলফিল করেছিল। আমরা হেভি রিসেন্ট যে আদানি এন্টারপ্রাইজ 20,000 করোড় এফপিওর মাধ্যমে কিন্তু জানুয়ারি 2023-এ রাইজ করার চেষ্টা করেছিল, এফপিও ফুলফিলও হয়েছিল। তো হিন্ডেনবার্গের যে ঘটনাটা ঘটেছিল, তারপরে কিন্তু এই এফপিওকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার যে মুকেশ আম্বানি রিলায়েন্স, সেই রিলায়েন্সও কিন্তু পার্টিসিপেট করেছিল এই এফপিওতে।
তো ভোডাফোন আইডিয়ার এখন ফান্ডের দরকার, তো এই কোম্পানিটাও কিন্তু এফপিও এনেছে। এখন দেখার বিষয় যে এফপিওটা কি ফুলফিল হয় কি না। কেন বলছি? কারণ এই কোম্পানির কাছে প্রচুর পরিমাণে ডেট রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এফপিও ফুলফিল হবে কি না সেটা এখন দেখার বিষয়। যদি ফুলফিল হয় তাহলে কিন্তু কোম্পানি হচ্ছে 18 থেকে 20 হাজার করোড় একটা ফান্ড রাইজ করতে পারবে, তাহলে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে গ্রো করতে পারবে। এখন যারা ভোডাফোন আইডিয়ার শেয়ার হোল্ডার তারা কিন্তু এই এফপিওর দিকে তাকিয়ে রয়েছে, তো কী হবে সেটাই এখন দেখার বিষয় নেক্সট উইক। যদি কোম্পানিটা ফান্ড রাইজ করতে পারে তাহলে কোম্পানিটা কিন্তু এখান থেকে অনেকটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই ছিল আলোচনা, এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন না, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।